আমি ঝড়ের কাছে রেখে গেলাম আমার ঠিকানা। আমি ঝড়ের কাছে রেখে গেলাম আমার ঠিকানা। আমি কাঁদলাম বহু হাসলাম, এই জীবন জোয়ারে ভাসলাম। আমি বন্যার কাছে ঘূর্ণির কাছে রাখলাম নিশানা। ঝড়ের কাছে রেখে গেলাম আমার ঠিকানা। কখন জানি না সে তুমি আমার জীবনে এসে, যেন সঘন শ্রাবণে প্লাবনে দুকুলে ভেসে, শুধু হেসে ভালোবেসে। কখন জানি না সে তুমি আমার জীবনে এসে, যেন সঘন শ্রাবণে প্লাবনে দুকুলে ভেসে, শুধু হেসে ভালোবেসে। যত যতনে সাজানো স্বপ্ন হলো সকলে নিমেষে ভগ্ন। আমি দুর্বার স্রোতে ভাসলাম তোরই অজানায় নিশানা। ঝড়ের কাছে রেখে গেলাম আমার ঠিকানা। ওগো ঝরা পাতা, যদি আবার কখনো ডাকো, সেই শ্যামল হারানো স্বপ্ন মনেতে রাখো। যদি ডাকো, যদি ডাকো। ওগো ঝরা পাতা, যদি আবার কখনো ডাকো, সেই শ্যামল হারানো স্বপ্ন মনেতে রাখো। যদি ডাকো, যদি ডাকো। আমি আবার কাঁদবো হাসবো, এই জীবন জোয়ারে ভাসবো। আমি বজ্রের কাছে মৃত্যুর মাঝে রেখে যাব নিশানা। ঝড়ের কাছে রেখে গেলাম আমার ঠিকানা। আমি কাঁদলাম বহু হাসলাম, এই জীবন জোয়ারে ভাসলাম। আমি বন্যার কাছে ঘূর্ণির কাছে রাখলাম নিশানা। ঝড়ের কাছে রেখে গেলাম আমার ঠিকানা। আজ আমরা ইন্দুবলাই কলাক্ষেত্রের প্রেক্ষাগৃহে এসেছি প্রবীণ কবি নিত্যগোপাল চক্রবর্তী প্রথম কাব্যগ্রন্থ প্রকাশ হবে আজকে 28শে জুন রবিবার 2026 সাল এই ইন্দুবলাই কলাক্ষেত্র থেকে। আমরা সকলে উপস্থিত হয়েছি এই অনুষ্ঠানকে চিরস্মরণীয় করে রাখার জন্য। আমি একটা তারই লেখা কবিতা দিয়ে বলছি, নামটা বলছি না। তুমি চলে গেলে কাটে একা কথা বলে, কে বলে তুমি নাই। প্রেরণা জোগালে মন কষ্ট ভুলে, মশির আচলে ছবি তুলে আনি কথার ছবি আঁকি, কলমের খালি। কবি নিত্যগোপাল চক্রবর্তী। তার আজকে প্রথম পুস্তক প্রকাশ। তিনি আমাদের বলেন, আমি যে কবে কবি হয়ে গেলাম আমি যে নিজেই জানি না। অনেক বয়সে আমি লেখা শুরু করেছিলাম। সে লেখাগুলো আমার খাতায় পড়ে থাকতো, কিন্তু হঠাৎ তোমরা এলে ঝড় হয়ে আমার বই প্রকাশ করলাম। এই প্রথম বই প্রকাশ। তাতে আমরা প্রথমেই যাকে ডেকে নেব আমাদের প্রধান অতিথি শ্রী দিগনন্দ মদন মহাশয়কে। আপনি আসন গ্রহণ করলে আমাদের পক্ষে ভালোই লাগবে। ভীষণ কাজের মানুষ, তার মধ্যে আসতে পেরেছেন এটাই বিরাট ব্যাপার। আপনারা জানেন আমাদের লক্ষ্য এক্ষেত্রে বিরাট ভূমিকা পালন করেন এই আমাদের দাদা ভীষণ কর্মঠ। এরপরে আমরা
যে যেখানে চলে যাব সে হচ্ছে আমাদের ছোট্ট মানুষ দিবিশা চক্রবর্তী, আমাদের কবি নিত্যগোপাল চক্রবর্তী আপনি বলতে পারেন, সুন্দর ছোট্ট মেয়েটি। আর তার পাশে বসে আছে আমাদের দেবলীনা, ওর মা মিত্রদার পুত্রবধূ, আর পুত্র ওখানে ছবি করতে ব্যস্ত আমাদের শিবাশিস। মিত্রা, আমরা তাহলে আমাদের সঙ্গীতে আমরা অনুষ্ঠান শুরু করতে পারি কি? কিন্তু আপনি না বলতে আমি বলতে পারছি না। হ্যাঁ, অবশ্যই, ঠিক আছে। দিবিশা, শুরু হচ্ছে ছোট্ট মামনির গলায় উদ্বোধনী সঙ্গীত, নাম বিদিশা। বিভীষা। বিভীষা। বাহ 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 বাহ, অপূর্ব অপূর্ব। আমরা জানতাম দুষ্টু, আমাদের মিষ্টি, আমরা জানতাম বৃষ্টি স্নাতক, কিন্তু এটা সঙ্গীত স্নাতক আমরা হয়ে গেল। আরেকটা হবে, এগুলো সঙ্গীত হলেও আরেকটা আমরা শুনতে চাই না।
বাহ 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 বাহ, অপূর্ব অপূর্ব, প্রাণটা জুড়িয়ে গেল। লালমুখী কাকাতুয়া ধরেছেন এই বাড়ি, ছোটবেলাকার গান। আমরা আমরা শুনে আমরা আনন্দ উৎফুল্ল হয়ে উঠলাম না, ছোট্ট মেয়েটা এত সুন্দর গানটা। বাহ! তা আমরা এবার অনুষ্ঠানে প্রধান জায়গায় যাচ্ছি, সে ধরুন প্রদীপ প্রজ্বলন। মিত্র আমাদের বাদল আছে, বাদল দায়িত্ব নিয়ে এটা করলাম। আজ আমরা ইন্দুবলাই কলাক্ষেত্রের প্রেক্ষাগৃহে এসছি প্রবীণ কবি নিত্যগোপাল চক্রবর্তী নিজের লেখা নানান আঙ্গিকের বিভিন্ন স্মৃতি বিজড়িত কিছু কবিতার সংকলনে প্রেরণা নামাঙ্কিত প্রথম কাব্যগ্রন্থ প্রকাশ হবে আজকে 28শে জুন রবিবার 2026 সাল এই ইন্দুবলাই কলাক্ষেত্র থেকে। আমরা সকলে উপস্থিত হয়েছি এই অনুষ্ঠানকে চিরস্মরণীয় করে রাখার জন্য। আমাদের সামনে দাঁড়িয়ে রয়েছেন আমরা কবি নিত্যগোপাল চক্রবর্তী মহাশয়। যখন এই সময়টা প্রদীপ প্রজ্বলন হচ্ছে, সেই সময় আমরা নিত্যগোপাল দাদার কাছে, আমার দাদা বলে অ্যাকচুয়ালি কাকা বলে বসতে গেছি। আমরা অনেকে দাদা হয়, সেই দাদার কাছে চলে নিত্য চক্রবর্তী মহাশয়ের কাছ থেকে আমরা ছোট্ট করে এই যে প্রেরণাটা লিখলেন, নামটা প্রেরণা দিলে কেন দিলেন সেটা ভ্রমণে আমরা একটু জানতে চাইছি। আমরা কিছু কথা শুনে নেব প্রবীণ কবি নমস্কার। নিত্যগোপাল চক্রবর্তী মহাশয়ের কাছ থেকে। এখানে বিদগ্ধ জ্ঞানীগুণী অনেকেই উপস্থিত হয়েছেন। আমি একেবারেই সাধারণ একজন লেখক, প্রথম হাতে করি, কিন্তু কোনো দোকানদারকে, কোনো বিজনেসম্যানকে তার প্রথম যে দোকানটা দিয়ে বা বিজনেস দিয়ে শুরু করে তারপরে সে যদি অনেক উপরে উঠে যায়, সেটাকে সে ভুলতে পারে না। তাই আমার জীবনের একটা ঘটে যাওয়া দুর্ঘটনার পর থেকে কলম হাতে তুলে সময় কাটাবো এবং অনেক কষ্ট করতে পারি। যাই হোক, জানি না কি লিখেছি, অনেক ভুল ত্রুটি থাকবে ছাপায়, লেখায়, আপনারা নিজের গুণে সেটাকে ক্ষমা করে নেবেন। আমি বিভিন্ন সাহিত্য পত্রিকা, বিভিন্ন সাংস্কৃতিক উৎসবে আমি যাই, সেখানে একটা বই প্রকাশ করা যেত, কিন্তু আমি চেয়েছি আমার পরিবারের লোক সঙ্গে আমার বিদগ্ধ বন্ধুবান্ধব যারা আছে তাদের সকলের উপস্থিতিতে আমি এই বইটা প্রকাশ করব এবং তার সঙ্গে প্রত্যেকে যারা এখানে উপস্থিত রয়েছেন প্রত্যেকে কোনো না কোনো দিকে পারদর্শী, প্রত্যেকেই তার কবিতা, পাঠ, আবৃত্তি, গান এর মাধ্যমে এই অনুষ্ঠানকে ধরিয়ে তুলে আমার মনটাকে শান্ত করে। আজকে আমি এই অনুষ্ঠানটা করার কারণ হচ্ছে গত 17 তারিখ ছিল আমার স্ত্রীর মৃত্যুবার্ষিকী। আমি সেদিনই করতাম, কিন্তু সেটা যেহেতু উইকডেজ ছিল তাই আমি সেদিন করতে পারিনি, কারণ সেদিন সবাই উপস্থিত হতে পারে। তাই আমি রবিবার থেকে আজকের দিনটাকেই বেছে নিয়েছিলাম। তো যাই হোক, অনেক ভুল ত্রুটি, অনেক সাধারণ লেখা, সব কিছুকে আপনারা নিজের মতন করে মানিয়ে নিয়ে আপনারা আগামী দিনে যাতে আমি এগিয়ে যেতে পারি। কারণ এই যে যখন আমি ডিপ্রেশনের মধ্যে থেকে বেরিয়ে এসে কোনো হাতে উঠি, তারপরে সার্বিক সুস্থ চা মানুষ তাই এবং প্রথম লেখাগুলো বেরিয়ে সেগুলো এই লেখাগুলো পরবর্তীকালে আমি একটু একটু করে নিজেকে আরও 5 জন
বিশেষ সাহিত্যিকদের সঙ্গে আলাপ আলোচনা বন্ধুত্ব করে আমি যেটা পেয়েছি তার থেকে হয়তো আগামী দিনে হয়তো আপনারা আরেকটু ভালো উন্নত মানের লেখা পাবেন। আমার লেখার মধ্যে যেমন আছে কবিতা, গল্প, শ্রুতি নাটক, নাটক, সবই আমি মোটামুটি কিছু 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 করে ছুঁয়ে গেছি। তো আগামী দিনে এগুলো নিশ্চয়ই আপনাদের সামনে প্রকাশিত হবে এই আশা রাখছি, এবং আশা রাখছি যে গুণীজনের কাছাকাছি থাকলে মানে চুম্বকের গায়ে যদি অনেকদিন কোনো লোহা লেগে থাকে সেও আস্তে আস্তে চুম্বকে পরিণত করে। সুতরাং এই গুণীজনদের গায়ে যদি লেগে থাকতে পারে হয়তো আগামী দিনে আমি আরেকটু এগিয়ে যেতে পারবো বয়সকালে আঘাত করে। অতীতে আমার কাজ ছিল অন্যরকম। যাই হোক, আমি একটা ছোট্ট লেখা পড়ে শোনাচ্ছি, একটু আমার সময় দেবেন, আমার ওখানে আছে, আমি একটু নিয়ে আসছি। আজ আনন্দমুখর এক একান্নবর্তী পরিবার, বরিশাল পূর্বপ্রান্তে শিশুকাল থেকে আমিও ছিলাম ওই আনন্দমুখর বাড়ির একজন সদস্য। বয়স বাড়ার সাথে সাথে বুঝতে শিখলাম আমোদ প্রমোদ, অতিথি সেবা, সততার সাথে পথ চলা, এগুলো বাঁচার বসে। উৎফুল্ল সদস্যদের সঙ্গে নিয়ে পারিবারিক আনন্দ গাড়ির চালক সেজে দুর্বার গতিতে রাজপথে গাড়ি যখন আনন্দে আত্মহারা হয়ে ছুটে চলেছে, লাল বাতির ক্রসিংয়ে গৃহকর্তা অর্থাৎ আমার পিতা ভোলানাথ চক্রবর্তী, শ্রদ্ধেয় ভোলানাথ চক্রবর্তী নেমে পড়ল গাড়ি থেকে। এরপরে পরিবারের সকলের প্রিয় জামাই, আমার জীবন পথের আদর্শ সমর চক্রবর্তীর প্রস্থান। এরপরেও সকল সদস্যের চলার পথ পাল্টাল। গাড়ি রাজপথে ছুটিয়ে নিয়ে চলেছি। করোনা নামক শত্রু গাড়ি থেকে আমাদের গাড়ির পিছু নিল এবং টেনে নামায় গাড়ির মাপিয়ে রাখা সদস্য আমার প্রিয় শেষ বৌদি। ওই বৌদি নিষ্কৃতি বা বোলা নামেই পরিচিত ছিল ওই গাড়িতে। গাড়ির গতি একটু কমালাম। কিছুদিনের মধ্যে আরও এক শত্রু টেনে নামায়, যাকে সকলের প্রিয় ছিল সেই মহিলা সদস্যা, যার প্রেরণায় আজ আপনাদের উপস্থিত। নাম ছিল তার শিবানী চক্রবর্তী, আমার প্রিয় গান। এখানেই বিপদ কিছু সারেনি। আমার ছোটবেলার থেকে সব কাজের প্রেরণাদাতা বর্দা দিলীপ চক্রবর্তীও গাড়ি থেকে নেমে পড়তে বাধ্য হয়। আজ গাড়ির মধ্যে থাকলে যে সব থেকে বেশি আনন্দিত হতো, গুণীজনের সঙ্গ ছিল তার জীবনে চলার পথ। বিপদ পিছু নিয়েছে বুঝেও পারলাম না গাড়িতে ধরে রাখতে আমাদের জন্মদাত্রী মাকে। শারীরিক 99 বছর বয়সেও মা ছিলেন পুরোপুরি শারীরিক সক্ষম। খবরের কাগজে আদ্যাকান্ত, ধর্মগ্রন্থ পাঠ, পূজা পাঠ সাবলীল ভাবেই করতেন। ওনার একটা তো ভুল কত যন্ত্রণা ধারণ করলেন ওই ছোট্ট। তাই তিনিও নেমে খুঁজতে গেলেন তার স্বামী, সন্তান, প্রিয় জামাই ও স্নেহের বৌবান্ধব। আমি রাজপথের বাকি বিদারুণ মনকষ্টে স্টিয়ারিংয়ে মাথা রেখে সহযাত্রীদের কথা ভাবতে ভাবতে পথ হারিয়ে ফেললাম। ঠিক এই সময় এক হিতৈষিণী মুখ বাড়িয়ে সঠিক পথ দেখিয়ে বলল, এদিকে এগিয়ে যাও, পথে অনেক ভালো ভালো যাত্রী অপেক্ষা করে দাঁড়িয়ে আছে। বুকের কষ্ট বুকে চেপে চলার পথ বড়। হ্যাঁ, এটাই তো আমার জীবনের অতীতের ভালো লাগার পথ। বুকের এক পাশে দুঃখ, এক পাশে আনন্দ অনুভব করতে লাগলাম। অপেক্ষমান সকল যাত্রীদের গাড়িতে তুলে এগিয়ে চললাম। গাড়ি থেকে বিচ্ছিন্ন প্রিয়জনেদের শ্রদ্ধা ভালোবাসা জানিয়ে কলমের ক্রিয়া ঘর্ষণে স্টিয়ারিং বাঁকিয়ে পথের উপর যে লেখা পুকুরগুলো, সেগুলোকে জড়ো করে থরে থরে সাজালাম। আমার নিকট আত্মীয়, সর্বোপরি ক্রিয়ার প্রেরণায় আজ সেই কাব্যগ্রন্থ উন্মোচন অনুষ্ঠান। আমার প্রমোদপ্রিয় ভাঙা পরিবার
কিছু হিতৈষী ও কিছু সকল গুণীজনের সংমিশ্রণে আজ আমি সমৃদ্ধ। আশীর্বাদ প্রার্থী আমি আগামী দিনেও স্টিয়ারিং হাতে নূতন নূতন যাত্রীর কোলাহলে নিজেকে শান্ত রেখে যেন সুদূর পথে পাড়ি জমাতে পারি। উপস্থিত সকলকে শ্রদ্ধা, প্রণাম, ভালোবাসা জানিয়ে সবশেষে অশ্রুসজল চোখে বলি, প্রিয়তমা, আজ তোমায় বাহুডোরে নয়, ছাপা গরবে পাবনা। আরও বাধ্য ভুলতে চাই না তোমাকে। সকল গুণী মানুষের হাতে হাতে তোমার করুণা ঘুরে বেড়া। নমস্কার, নিত্যগোপাল চক্রবর্তী। অসংখ্য ধন্যবাদ। আমরা জানতে পারলাম আজকের আয়োজনের প্রধান নির্যাস নিত্যগোপাল চক্রবর্তী মহাশয়ের নিজের মুখ থেকে। এর সঙ্গে আমি আরও দুটো কবিতা পাঠ করছি, এর মধ্যেও আপনি এই জিনিসগুলোই পাবেন। একটা হচ্ছে পদ বদল। ভালো 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 পদ বদল। এক তারাটার ছিল যেদিন তার, গ্রামের পথে বাউল নাচে না আর। লাঙল ধরেছে ওই সঙ্গতে, হেলের পিঠে ডুমকি বাজায় প্রাণের গান সে বাঁধে। মাল্লার সাজে গাঙের রোদে ভিজে, নদীর স্রোতে তার তুলে নেয় হাতে। উজান ভাটির সুর গলায় খেলে, ওই গানে সে খানি দুঃখ করে। সকাল সন্ধ্যা খঞ্জনি ঝঙ্কারে, দেউলাইনায় ভক্তিগীতির সুর, ঝরায় অশ্রু একতারা হিমবাহ, সেবিতে দেবতা সুরের ঘটায় আহুল। গভীর রাতে বৃক্ষ চরণে ঠাই, আদার নিশতি ঘুমানে সংসার, বাঁশুড়ির সুরে সে কি হাহাকার, একতারাটার ছিল কেন তার। উদাস বাউল আজ মণিহারা ফণি, বিষাদ নয়নে দেখে প্রাণহীন একতারা, বেহালার তারে বেহাগ সুর তুলে দুঃখ জড়ানো জীবন পথে চলা। কৃষক মাঝি কখনো বাঁশিওয়ালা, খঞ্জনি তালে খানিক দুঃখ বলা, সদা মনে তার বেহালা বিলাপ বাজে, এক তারাহীন রাখতে নিজের সচল, উদাস বাউল পড়েছে পথ বদল। বাহ বাহ বাহ, অপূর্ব। এবার আমি যেহেতু সাহিত্য নিয়েই এই সমস্ত অনুষ্ঠান চলছে, তাই আমি আরেকটি কবিতা এখানে বলছি। বন্ধি পিঞ্জরে ভরা ও সাহিত্য আমি না, তোমার নৃত্য শৈলীতে প্রতিপদে মেপে পা ফেলো ছন্দের তালে তালে, অক্ষরে অক্ষরে কত কথা বলা, নয়নানন্দ তোমার নৃত্যে রপ্ত করো কঠিন সত্যকে বলা। যেমন মহাবীর বসে ক্ষুদ্র অবয়বে লঙ্কাপুরীকে, তোমার সুচারু পদচালনায় মনের গহীনে প্রবেশিয়া রূঢ় সত্যেরে বলো তুমি হাসাও কাঁদাও, মনে করাও অতীত স্মৃতিরে, প্রকৃতিরে বাঁধো দেহের দোলনে, চোখে থাকো ভুবন মোহিনী রূপ, দুই হাতে বাঁশরি প্রেম ইশারা। ঘুমুরের তালে ধরো দিক চক্র বলে, ফাগুনের করো আহ্বান, ঈশানের ভূপটি কালো চুলে, কপালে সিঁদুরে মেঘ ভাঙা বৃষ্টি নয়নে বলে। স্রোতশ্রেণীর চলনে সৃষ্টির করো আহ্বান, হাত উঠাও নামাও ঊর্ধ্ব অধ দশ দিকে, দক্ষিণ হাতের অঙ্গুলি ইশারিকে, পাহাড় সাগর মরু মহাকাশ বন বিশ্বভুবন, অপর অঙ্গুলি দল নির্দেশে দিয়ে বিরহ সুখ দুঃখ ভালোবাসা জীবনের কথা। দর্শন মেলে যেন নৃত্যকালে, যদাবি মস্তকে কিলবিল নানা সুর তাল লয়, সদাই বন্ধি করদারে পুস্তক পিঞ্জরে। নমস্কার। অসংখ্য ধন্যবাদ নিত্যগোপাল চক্রবর্তী মহাশয়কে। নৃত্যদা প্রেরণা কাব্যগ্রন্থ কেন হলো সেটা আমরা জানতে পারলাম। তা আমাদের বিশেষ মিলন নাটকের বসার জন্য বলছি বিখ্যাত কবি প্রখ্যাত কবি। আচ্ছা, এবারে আমরা একটু অন্য জায়গায় চলে যাই। আমাদের নিত্যগোপাল চক্রবর্তী সুপুত্র ছিল শিবাশিস তার বাবাকে কেমনভাবে দেখেছে সেটা নিয়ে ওর কাছ থেকে আমরা কিছু শুনতে চাই। শিবাশিস। নমস্কার সবাইকে। প্রথমে অসংখ্য ধন্যবাদ আপনাদের সবাই এই অনুষ্ঠানে যোগদান করার জন্য। দেখুন, আমি তো প্রথমেই আসি এক্ষুনি তাদের উপর বললে কিছু বলার জন্য।
এরকমই একদিন রাতে উনি আমায় ফোন করে যে বাবার এরকম বই আমরা প্রস্তুতি নিচ্ছিলাম যে বাবার এই বইগুলো ছাপানোর জন্য লেখাগুলো। আচ্ছা, হ্যাঁ, তো যা বলছিলাম, আপনাদের অসংখ্য ধন্যবাদ এই অনুষ্ঠানে যোগদান করার জন্য। আমার কোনো প্রস্তুতি ছিল না কিছু বলার জন্য এখানে, এক্ষুনি রায়বাবু বললেন। তো যেটা বলছিলাম, উনি এমনই এক রাত্রে আমার ফোন করেন যখন বাবার সব লেখাগুলো আমরা ভাবছিলাম যে এগুলো পুস্তক আকারে প্রকাশ করবো। তো তখনও তার প্রস্তুতির জন্য আমার অনুরোধ কিছু লেখার জন্য, সেই লেখাটা আমার এখনো এই হোয়াটসঅ্যাপ প্রস্তুতির মধ্যে রয়েছে। তো সেটাই আমি পাঠ করছি। ওকে, আচ্ছা, দেখুন, সত্যি কথা বলতে আমার দৈনন্দিন জীবন কাটে খুব কাঠপোক্ষা ইঞ্জিনিয়ারিং এর মধ্যে। সারাদিন আমি এই নিয়েই থাকি আর একটু খেলার মাঠ। তো এই সাহিত্য কাব্যর সঙ্গে আমার এটা গর্বের নয়, দুঃখেরই, অনেকদিন ধরে কোনো যোগাযোগ নেই। তো সেক্ষেত্রে আমার এই লেখাটা হয়তো খুবই অ্যামেচার বা খুবই ছোটদের মতোই হতে পারে, আপনারা শোনাতে পারে আপনার মতো বিদগ্ধ জ্ঞানীগুণীদের। তো যাই হোক, যদি কিছু ভুল লিখে থাকি ক্ষমা করে দেবেন। শুরু করছি বাবার কিছু উক্তি দিয়ে, যেগুলো এই লেখাটা লিখতে বসার সময় আমার হঠাৎ করে বাবার সম্বন্ধে কি লিখবো, মানে আমার এই এতটা জীবন ছোটবেলা থেকে বাবাই হাত ধরে বড় করে তোলা। তো তার বলার কিছু উপদেশ, নিহিত উপদেশ বলতে পারেন, কিছু বকা বলতে পারেন। তো সেই উক্তিগুলো আমার মনে এসেছিল হঠাৎ। ভেঙে পড়িস না, মনে রাখিস বাবা সবসময় পাশে আছে। নিজেকে তৈরি কর, আগামী দিন সমাজ তখনই তোকে মেনে নেবে যদি তুই নিজেকে কিছু তৈরি করে সমাজের কাছে প্রকাশ করতে পারিস। দিনের শেষে সৎ থাক, সুখী থাকবি। স্রোতের উল্টো পথে যাস না, গেলে অনেক বাধা আসবে। নিজের দরকারটুকু যেন নিজে মেটাতে পারিস। আমাদেরটা আমরা তোকে ভাবতে হবে না, আমরা দেখে নেব। গভীর চিন্তা করা ও উচ্চাকাঙ্ক্ষী মানুষেরা রাতে ঘুমাতে পারে না, হালকা চালে চল আমার মতো। আমি মাথায় অনেক কিছু একসঙ্গে নিতে পারি না রে, সহজ সরল থাকলেই জীবনে ভালো থাকবি। আমি কিছু পাইনি, যদি পেতাম তাহলে হয়তো অনেক কিছু করতে পারতাম। যেটুকু সুযোগ পাচ্ছিস নিজেকে তৈরি কর, কাজে লাগা। সত্যি কথা বলতে দেখুন, আমি পড়ছি বাকিটা। বাবাকে আমি সবসময় দেখতাম খুব ক্রিয়েটিভ একজন মানুষ। আমাদের ছোটবেলায় স্কুলের যে কোনো প্রজেক্ট, আমার শুধু নয়, আমাদের 51 পরিবারে আমরা বড় হয়েছি। তো আমার দাদা ভাই বলি, বড়দি, ছোটদি, সবারই যে কোনো স্কুলের প্রজেক্টের মধ্যে তার একটা অদ্ভুত, একটা উদ্ভাবনী, একটা প্রতিভাতা ছিল। হ্যাঁ, তো একটা ছোট তীর্থন তৈরি করে দেওয়া, প্রজেক্টের কিছু গল্প লিখে দেওয়া, কোনো কবিতা, আঁকা, তার এই সুপ্ত জিনিসগুলো সবসময় আমি দেখেছি তার মধ্যে ছিল। তো যাই হোক, সেটা হয়তো এতদিন পরে মায়ের এই যে এত বড় শূন্যতা, তাকে সেগুলো ভাবিয়েছে এবং সেই লেখাগুলো তার প্রকাশ পেয়েছে তার লেখার মধ্যে থেকে। তো যাই হোক, যেটা বললাম যে এই কথাগুলো আমার বেড়ে ওঠার পথে বাবার মুখে শোনা, নানা সময় বলা উপদেশ, সতর্কবাণী কিংবা ভালোবাসার প্রকাশ। এই কথাগুলো যে আমি অক্ষরে অক্ষরে মেনেছি বা শুনেছি এবং সবসময় কথার সাথে বাস্তব সমাজে মিল পেয়েছি বা বিশ্বাস করেছি, তা বললে মিথ্যে কথা বলা হবে। কোনটা মেনেছি আর কোনটা মানিনি তা এখানে অপ্রাসঙ্গিক। তবে আমার এই লেখার বাবার শেখানো সততার একটুও কমতি হবে না, সেটা হলফ করে বলতে পারি। আমার জীবনে বাবার এতটা জায়গা যে কোথা থেকে শুরু করব তা ঠিক করতে গিয়ে দ্বিধায় পড়ে গিয়েছিলাম। তাই আমাকে যখন বলতে বলা হলো বা লিখতে বলা হলো বাবার সম্বন্ধে, এই প্রচ্ছদগুলোই আমার ভালো খারাপ মিশিয়ে বাবার সম্বন্ধে মনে পড়লো। তবে শুধু এই উক্তিগুলো শুনে বাবাকে বিচার করাটা হয়তো ঠিক হবে না। পরিস্থিতি, পরিবেশ, দায় দায়িত্ব, দ্বিধা না বুঝে কেবল এই লেখা, এই কথাগুলোর ভিত্তিতে ধারণা করলে ছবিটা অসম্পূর্ণ থেকে যাবে। আমার জীবনে বাবার এতটা জায়গা যে কোথা থেকে শুরু করব তা ঠিক করতে গিয়ে দ্বিধায় পড়ে গেছিলাম। প্রথমত, আজ আমি যতটুকু যা হতে পেরেছি তার অন্যতম প্রধান কারণ হলো আমার বাবা। এখন আমি নিজে বাবা হওয়ার পর আরো ভালোভাবে বুঝতে পেরেছি বাবাটা কতটা দায়িত্ব নিজের কাঁধে তুলে নেন। আমাদের পরিবারের মায়ের ভাগের অনেকটা দায়িত্ব তিনি নিজের উপর নিয়েছিলেন। সেটা ঠিক ছিল কিনা সে নিয়ে বিতর্ক থাকতে পারে, কিন্তু তার সেই সংগ্রামই আমাদের আজকে দাঁড় করিয়েছে। আমার কাছে বাবা মানে শৈশবের আঙিনায় দাঁড়িয়ে থাকা এক
ছায়া গাছ, ঝড় বাদলে বুক পেতে দেওয়া এক ছাতা, হাতের রেখার খসখসে পরিশ্রম, চোখের কোণে ক্লান্তির দাগ, অথচ সেই দাগের আড়ালে লুকিয়ে হাসি দিয়ে লুকানো হাজারো দুঃখ। আমার চোখে দেখা মানুষ হিসাবে তিনি বরাবরই সৎ, কর্মঠ, বাস্তববাদী, দৃঢ়চেতা এবং গুণী। কখনো খানিকটা আত্মকেন্দ্রিক, কখনো বা বদমেজাজি, আপাত অবৈষয়িক, উচ্চাকাঙ্ক্ষাহীন এবং অনেকখানি স্বয়ংসম্পূর্ণ মানুষ। কিছুটা পুরুষতান্ত্রিকতার তার বিশ্বাস, ভবিষ্যৎ নিয়েও খানিকটা আপাত উদাসীন এবং কখনো কখনো হতাশায় কাতরতার পরিচয় পাওয়া গেছে। সব মিলিয়ে তিনি মিশুকে প্রাণোচ্ছল এবং জনপ্রিয় একটি মানুষ। তবে সত্যি বলতে এই জনপ্রিয়তা ও গ্রহণযোগ্যতা আকাঙ্ক্ষা সবসময় আমার এবং আমার মায়ের জীবনে যে ভালো প্রভাব ফেলেছে তেমনটা বললে মিথ্যে হবে। মা চলে গেলেন 4 বছর হলো, এটা আমি লিখেছিলাম 1 বছর আগে, তো 5 বছর প্রায়। আমার বিশ্বাস তিনি অনেক না পাওয়া নিয়েই চলে গেছেন, আমার থেকেও বাবার থেকেও। তবে শেষ সময়ে বাবার যে অদম্য লড়াই আমি দেখেছি, সেটা হাতে গোনা কয়েকজন জীবনসঙ্গী এই পৃথিবীতে করতে পারেন বলে আমার বিশ্বাস। আমি কোনোদিনই শুধু সাদা কালোতে বিশ্বাসী নই। মানুষ কখনো সাদা কালো হতে পারে না, মানুষ সবসময় ধূসর। বেশিরভাগ সন্তানের মতোই বাবা আমার প্রথম আদর্শ হলেও সেও তার ব্যতিক্রম নয় বলেই আমার বিশ্বাস। ছোটবেলা থেকেই লক্ষ্য করেছি বাবার মধ্যে এক শিল্পী সত্তা ও সাহিত্য প্রীতি। সে স্কুলের, যেটা আপনাদের বললাম, সে স্কুলের সবসময় হস্তশিল্পের সব কাজ নিজে করে দেওয়া থেকে শুরু করে নিজের হাতে আমাদের খেলনা বানিয়ে দেওয়া, বলের গান, বাউল কীর্তন, ফেরিয়ালার ডাকে সুর খোঁজা, কাঁথা তোষক সেলাই করা, কবিতা শোনা, গুনগুন করে গান, এবং ছিল বাদ্যযন্ত্রের প্রতি একটি সূক্ষ্ম টানও। সংসার এবং সমাজের চাপে তার সীমিত আয়ে আমাকে মানুষ করার জন্য কোনোদিন হয়তো গতানুগতিক শিল্প সাহিত্য চর্চায় মঞ্চে দিতে পারেনি। তবে মাইকেলের অমৃতাক্ষর ছন্দ, রামায়ণ মহাভারতের আদ্যপান্ত, সলিল চৌধুরীর গান, শ্যামল মিত্রর গান, গীত গোবিন্দ, সুকুমার রায় ছড়া, শরৎচন্দ্রের উপন্যাস, এগুলো তার মুখে লেগেই থাকতো। আজ বাবা যখন লেখাগুলো পড়ে শোনান, সত্যি বলতে মনে হয় এগুলো অনেক আগেই ছাপার অক্ষরে আসা উচিত ছিল। শুধু সময়ের গণ্ডিতে বন্দি ও সংসারের জাতাকলে সেগুলো চাপা পড়েছিল। জীবনকে বোঝা, চিনতে শেখা সবচেয়ে আগে বাবার কাছ থেকেই শেখা। এই লেখাগুলো জীবনের প্রেক্ষাপটে যেমন প্রাসঙ্গিক, তেমনি সরল, জীবনমুখী। মা এগুলো নিজে তো পড়ে যেতে পারলেন না, এটাই সবচেয়ে বড় আক্ষেপ। তবে মা থাকলে বাবার এই দিকটা কতটা প্রকাশ পেত সেটা প্রশ্ন সাপেক্ষেও। তবে আমার মনে হয় মাকে বাবার দেওয়া এটা অন্যতম শ্রেষ্ঠ একটি উপহার, আর যেটা প্রকাশিত হবে আপনাদের সবার সামনে। উপসংহারে শেষ করি এই বলে, আমার কাছে বাবা মানে সংগ্রামের প্রতীক, দায়িত্বশীলতার দৃষ্টান্ত, শিল্পী সত্তার আলো আর ভালোবাসার আশ্রয়। তিনি আমার জীবনের প্রথম গুরু, প্রথম নায়ক, যিনি নিজের স্বপ্ন নীরবে আড়াল করে রেখে গড়েছেন আমাদের স্বপ্নের ভিত্তি। এটাই ছিল আমার লেখা, আর কিছু আমার বলার নেই। আমার মা বড্ড গান ভালোবাসতেন, ওই জন্য আমার মেয়েরও মনে হয় ছোটবেলা থেকে গানের প্রতি একটা অদ্ভুত একটা টান আমি লক্ষ্য করেছি। তো মা একটা গান, দেখুন এই বাবার এই দিকটা তো মাকে ঘিরেই তৈরি হয়েছে। এই লেখা, অনুপ্রেরণা, মা থাকুক যেখানেই থাকুক, মায়ের জন্যই সবকিছু বলে আমার বিশ্বাস। তো মায়ের একটা খুব প্রিয় গান, আমি গায়ক নই, মানে আমি একদমই গান টান থেকে শতস্ত দূরে থাকি। খুবই সাধারণ জীবনযাপন আমার, মানে ইঞ্জিনিয়ারিং, খেলার মাঠ, এই আমার জীবন। তবু একটা গান করার চেষ্টা করছি, কারণ গানটা মায়ের খুব প্রিয় ছিল। আমার মুক্তি আলোয় আলোয় এই আকাশে, আমার মুক্তি আলোয় আলোয়, আমার মুক্তি ধুলায় ধুলায়, ঘাসে ঘাসে এই আকাশে, আমার মুক্তি আলোয় আলোয়। দেহ মনের সুদূর পারে হারিয়ে ফেলি
সুদূর পারে হারিয়ে ফেলি আপনারে, গানের সুরে আমার মুক্তি ঊর্ধ্বে ভাসে এই আকাশে আমার মুক্তি আলোয় আলোয়। বিশ্বধাতার যজ্ঞশালা আত্মহোমের বন্ধি জ্বালা, বিশ্বধাতার যজ্ঞশালা আত্মহোমের বন্ধি জ্বালা, জীবন যেন দিহাহুতি মুক্তি আসে এই আকাশে আমার মুক্তি আলোয় আলোয়। নমস্কার। অসাধারণ অসাধারণ, আমরা সমৃদ্ধ হলাম বাবা। আমার মুক্তি আলোয় আলোয়, সত্যি তো প্রেরণা যোগায়। একটু আমরা তো শুনলাম আমাদের পুত্র যে দুর্গাবাড়ির সঙ্গে চক্রবর্তী বাড়ির যে সাংস্কৃতিক বিনিময় হয়েছিল নৃত্যদার মাধ্যমে, তারই কিছুটা আমরা টাচ পেলাম। আমরা এরপরে যাচ্ছি দেবলীনের কাছে। নৃত্যদার পুত্রবধূ কেমন শ্বশুরমশাইকে দেখেন, শাশুড়িকে দেখেছেন হয়তো, সেই নিয়ে একটু বলবো। নমস্কার সবাইকে। আজকের এই অনুষ্ঠানে আপনারা সবাই যোগদান করেছেন, তার জন্য আমি সবাইকে ধন্যবাদ জানাই। বাপি বলেছিল যে যদি পারিস একটা বক্তব্য রাখিস, তো আমি লেখালেখি করি না বা এই সমস্ত জিনিস থেকে অনেকটা দূরে, তবে একটু চেষ্টা করেছি, আমি সেটাই করব। আমরা নিত্যগোপাল চক্রবর্তী মহাশয়ের পুত্রবধূর কাছ থেকে তার ভালো লাগা ভালোবাসা শুনে নেব। আমি দেবলীনা, মামনি ও বাপির বৌমা। মামনির সঙ্গে আমার সম্পর্কের সময়টা খুব দীর্ঘ ছিল না, কিন্তু সময়ের দৈর্ঘ্য দিয়ে সব সম্পর্ককে বিচার করা যায় না। অল্প সময়ের মধ্যেও কিছু মানুষ এমনভাবে আমাদের জীবনের অংশ হয়ে ওঠেন যাদের স্মৃতি সারা জীবন আমাদের সঙ্গে থেকে যায়। মামনির সঙ্গে কাটানোর সময়টুকুর কথা ভাবলে আজও অনেক মধুর স্মৃতি মনে পড়ে। মামনি যখন আমাদের ছেলে চলে যান, তখন আমার মেয়ের বয়স মাত্র 6 মাস। আর এটাই আমার জীবনের একটা বড় আক্ষেপ। আমার মনে হয় জীবনের সবচেয়ে নির্মল এবং নিঃস্বার্থ ভালোবাসাগুলোর মধ্যে ঠাম্মি ও নাতনির সম্পর্কটাও একটি। সেই ভালোবাসা থেকে আমার মেয়ে সারা জীবনের জন্য বঞ্চিত হয়ে গেল। আমি যখন নিজের ছোটবেলার কথা ভাবি, তখন দেখি আমারও দাদু ছিলেন না, তাই দাদুর ভালোবাসা কেমন সেই অনুভূতিটা কোনোদিনই আমি উপলব্ধি করতে পারিনি। আর আজ বুঝতে পারি কোনো ভালোবাসাকেই না চেনাটাও জীবনের একটা না পাওয়া। ঠিক সেই কারণেই মাঝে মাঝে খারাপ লাগে যখন ভাবি আমার মেয়েও কোনোদিন তার ঠাম্মির স্নেহ, আদর আর ভালোবাসাকে নিজের জীবনে অনুভব করতে পারবে না। তবে এই 5 বছরে একটি বিষয় আমাদের সকলকে গভীরভাবে অনুপ্রাণিত করেছে। মামনি চলে যাওয়ার পর বাপি যেভাবে নিজেকে আবার নতুন করে গুছিয়ে নিয়েছেন, যেভাবে নিজের লেখালেখির প্রতি সমস্ত মনোযোগ এবং তার ভালোবাসা উজাড় করে দিয়েছেন, তা সত্যি প্রশংসার যোগ্য। কয়েকদিন আগেই বাপির সাথে আমার কথা হচ্ছিল। আমি বলছিলাম, গত 5 বছরে তুমি যেভাবে লেখালেখিকে গুরুত্ব দিয়েছো, যেভাবে নিজেকে নিয়মিতভাবে এগিয়ে নিয়ে গেছো, তা সত্যিই গর্ব করার মতো। লেখালেখি অনেকেই করে, কিন্তু নিজের স্বপ্নকে বাস্তবে রূপ দেওয়ার জন্য যে অধ্যাবসায়, নিষ্ঠা ও সাহসের প্রয়োজন, সেটা সবাই দেখাতে পারে না। আমি চাই বাপি আরও অনেক দূর এগিয়ে যাক, নিজেকে আরও বড় জায়গায় প্রতিষ্ঠিত করুক। কারণ নতুন করে শুরু করার কোনো নির্দিষ্ট বয়স হয় না। আমরা প্রায় বলে থাকি এজ ইজ জাস্ট আ নাম্বার। একদম ঠিক। জীবনের যে কোনো সময়ে আমরা নতুন স্বপ্ন দেখতে পারি, নতুন পথ চলা শুরু করতে পারি। কখনো কখনো শুধু ছোট্ট একটা ধাক্কা
একটা প্রেরণা এবং একটা বিশ্বাসের দরকার হয় যে আমি পারবো। আর বাপি সেই বিশ্বাসকে বাস্তবে প্রমাণ করেছেন। আজকের এই অনুষ্ঠানে অংশ হতে পেরে আমি সত্যিই খুব আনন্দিত এবং সম্মানিত বোধ করছি। শেষ করার আগে আমাদের জীবনের আনন্দ, দুঃখ, স্মৃতি কিংবা শ্রদ্ধার প্রতিটা মুহূর্তে যার সৃষ্টি বারবার ফিরে আসে, তিনি হলেন কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর। তারই কবিতার কয়েকটি পংক্তি আমি আপনাদের কাছে এই বক্তব্যে শেষ করতে চাই। আছে দুঃখ, আছে মৃত্যু, বিরহ দহন লাগে, তবুও শান্তি, তবু আনন্দ, তবু অনন্ত জাগে। তবু প্রাণ নিত্য ধারা, হাসে সূর্য চন্দ্র তারা, বসন্ত নিকুঞ্জে আসে বিচিত্র রাগে। তরঙ্গ মিলায়ে যায়, তরঙ্গ উঠে, কুসুম ঝরিয়া পড়ে, কুসুম ফুটে। নাহি ক্ষয়, নাহি শেষ, নাহি নাহি দৈন্য লেশ, সেই পূর্ণতার পায়ে মন স্থান মাগে। আপনাদের সকলকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। আপনারা অনুষ্ঠানটি ভীষণভাবে এনজয় করুন। ধন্যবাদ। অসংখ্য ধন্যবাদ। আমরা তার ব্যক্তিগত অভিজ্ঞতা আমরা এতদিন ধরে শুনছিলাম পুত্রবধূ থেকে কখন মেয়ে হয়ে ওঠার গল্প। ভালো লাগলো। এবার আমরা বাদলকে বলেছিলাম যে প্রদীপ প্রজ্বলনের ব্যাপারটা এগিয়ে দিতে। বাদল ভাই শুরু করো। আমরা একে একে ডেকে নিচ্ছি আমাদের নিগমানন্দ বাবুকে, মিলন দাকে, আর মিত্রদার দাদা আরাধন বাবুকে, আরাধন চক্রবর্তী মহাশয়কে। কোথায় আরাধন চক্রবর্তী মহাশয়? একটু আসুন, সাহায্য করুন। আর অবশ্যই শিবাশিস দেবলীনা আর সাথী চক্রবর্তী এবং বেদবাণী চক্রবর্তীকে অবশ্যই, অনুষ্ঠকে অবশ্যই একটু আসার জন্য বলছি। হ্যাঁ, অনুষ্ঠ একটা দ্বিতীয় মনে হয়, সেকেন্ড মনে হয়।
আজকের এই অনুষ্ঠানের প্রদীপ প্রজ্বলন আমাদের হলো। প্রদীপ প্রজ্বলন শেষ হলো, এখন এটা চলতে থাকবে। আর দাদাকে বলছি, আরাধন চক্রবর্তী মহাশয়কে বলছি, ভাইয়ের প্রতি তার কিছু একটু হলেও ভালো লাগতো, সামান্য একটু। ভাইকে কেমন দেখেছেন? ভাইকে তো ভাইয়ের মতনই মানুষ করেছে। যাই হোক, উনি পরে আমরা এবারে ছোট্ট মানুষ আমাদের দেবী সারকে ডাকছি। নিত্যদা ওকে এটা উত্তরীয় প্রধান অতিথির গলায় আসো। এর থেকে আর ভালো কিছু হয় না, হ্যাঁ, এর থেকে আর ভালো কিছু হয় না। ওই পড়া আচ্ছা, তুমি তোমার আরেকজনকে তুলবে, আরেকজনকে পড়াবে, কবি মিলন কুমার ভৌমিক মহাশয়কে। তুমি তো আমাদের সব, এখানে স্পেশাল ভিআইপি যে তুমি। বাহ বাহ বাহ। প্রিয়াদিকে ডেকে নিচ্ছি। প্রিয়াদি, আপনি কেন? আমাদের মনের মানুষের, আমাদের গ্রুপের একদম পুরোপুরি সভাপতি আমাদের সবার মাথার উপর দাঁড়িয়ে আছেন, বসে নেই কিন্তু আমাদের, দারুণ ভাবে আমাদের ভালোবাসেন এবং আমাদের এগিয়ে যাওয়ার পথটা দেখান। সে হলো প্রিয়া চ্যাটার্জি। প্রিয়াদিকে উত্তরীয় পড়িয়ে দেবে আমার ছোট্ট ভিআইপি, ছোট্ট মানুষ দিবিষা। এরপরে যে মানুষটা আমাদের ষাটকুন্দের ছবি তুলেছেন অধ্যাপক এবং খুব অ্যাডভেঞ্চার লাইফ লিড করেন, তিনি চারিদিকে ঘুরে বেড়ান, তার ক্যামেরা পুরো ধর। আমাদের অধ্যাপক অধ্যাপনা জগতে সরে আসার পরে পাহাড়েও নানা পাহাড়ে ঘুরে বেড়াচ্ছেন, এখনো ঘুরে বেড়াচ্ছেন। শাহবাবু এখানে কিন্তু আসবেন। আমি আছি, আমি ওখানে গেলে ছবিটা ডিস্টার্ব হবে, আমি ছবিকে ভালোবাসি। ঠিক আছে, পরেও আমি আছি, আপনাদের সাথে নিশ্চয়ই দেখা হবে। সামনে নেই, ক্যামেরার পিছনে নিশ্চয়ই আছি। আমাদের আছে আন্তর্জাতিক প্রগতি পত্রিকার সম্পাদক বাদল বর্মন এখানে আছে। বাদল ভাই এখানে চলে এসো। হ্যাঁ, বাদল এখানে বসুন। অপূর্ব অপূর্ব। এই সমস্ত স্মৃতিগুলো সারা জীবন সারা বিশ্বের দরবারে ইউটিউবেই থাকবে, আমরা থাকি বা না থাকি, একজন স্মৃতিটা তো সংরক্ষিত থাকবে। সঞ্চালিকা কবি আমাদের নমিতা আছে, নমিতা আমার কাছে আসবেন এখানে। নমিতা দেব, আপনারা বিভিন্ন সময় বিভিন্ন টিভিতে বিভিন্ন অঞ্চলে অবশ্যই টেলিভিশন কিংবা অন্যান্য টিভি দেখতে পাবেন নমিতা দেবকে। আর আমাদের এই ছোট্ট মামনি একদিন বড় হয়ে যাবে, তখন দেখবে আমিও ছোট ছিলাম। আসেননি না, আমাদের আসেননি। এই স্মৃতি চিরস্মরণীয় আমাদের সকলের কাছে। আমরা সবাই মিলে একটাই পরিবার, কোনো বিশেষ পরিবার পৃথিবীর ইতিহাসে আমি বিশ্বাস করি না। আমি ভাবি আমরা সবাই মিলে একটাই পরিবার, যা সারা বিশ্বে ছড়িয়ে আছি। এরপরে যে মানুষটাকে জামিনীর একজন প্রখ্যাত কবিতা বংশধর এখানে দাঁড়িয়ে আছেন, অশোক দা। অশোক দা একটু আসুন কাছে। অশোক দা
এবং দারুণ গান গায়। অসুখ এখানে আসুন, আসুন দেবীশা। বাহ, এ আমাদের পরম প্রাপ্তি। এবারে আমরা যে মানুষটা ডেকে নেব তিনি হলেন কাঞ্চন সমাদ্দার, কিন্তু কাছের মানুষ, প্রিয় মানুষ। এরপরে যাকে ডেকে নেব অনির্বাণ সাহা। কাইন্ডলি দাদা। আর অবশ্যই বেদবাণী চক্রবর্তী, অবশ্যই বেদবাণী চক্রবর্তী আসতেই হবে আমাদের কাছে। তাহলে আচ্ছা, মানে স্বামীর সঙ্গে প্রতিসঙ্গ। আচ্ছা, সোমনাথ বাবু, সোমনাথ ভাই, আমাদের কিছু ভাই না। আচ্ছা, সোমনাথ বাবুর পরিচয় হচ্ছে খুব ভালো গায়ক, দারুণ গান গান। অবশ্যই প্রখ্যাত কবি মানবেন্দ্র দত্ত আমাদের পাশেই বসে আছেন, চুপচাপ বসে থাকেন। মানবেন্দ্র দত্ত খুব নাম করা কবি একজন, কিন্তু খুব শান্ত মানুষ, বুঝতেই পারা যায় না। আমাদের পাড়ায় যখন পড়ে আমার বুঝতে পারি এত বড় একজন মানুষ আমাদের পাশে আছে। আর অবশ্যই আমাদের মনের মানুষের পক্ষ থেকে প্রিয়াদিকে বলবো এটা উত্তরের পড়াতে আমি নিয়ে এসেছি। কবি নিত্যকুমার চক্রবর্তী মহাশয়কে পড়িয়ে দেওয়ার জন্য। মনের মানুষের পক্ষ থেকে আমরা, উনি আমাদের একজন সহ সভাপতি, আমাদের আগে উত্তরীয়টা পড়িয়ে দিন দিদি, উত্তরীয়টা পড়িয়ে দেন। আমার সঙ্গে প্রিয়ার রক্তের কোনো সম্পর্ক নেই, কিন্তু আমার খুব কাছের একজন বোন। সব সময় আমার খোঁজ খবর রাখে, সব সময় কথাবার্তা হয়। নমস্কার, আমি প্রিয়া চ্যাটার্জি বলছি। দাদার সঙ্গে আমার খুব ছোট্ট আলাপ, কিন্তু আমরা মনের মানুষে এমন একজন মানুষকে পেয়েছি যে আমাদের মানে গাইড অ্যান্ড ফিলোসফার, এটাই আমি বলবো। আর আরেকটা নাম আমি দিয়েছি দাদাকে, সেটা হয়তো আপনাদের কারোরই জানা নেই, সেটা হচ্ছে সিধু জ্যাঠা। সব প্রবলেমের সলভ একটাই ওয়ার্ড, সিধু জ্যাঠা। চলে এসো। আর আমার সব থেকে সুইট, আমার সঙ্গে রেগুলার কথা বলে 242, তুমি কিছু বলবে? একটা গান ছোট্ট একটা দুলে ওকে, ঠিক আছে, ওর মুড হলেও শোনাবে। আর তার সঙ্গে নমিতা আরো কিছু উপহার তুলে দিচ্ছেন মনের মানুষের পক্ষ থেকে। অবশ্যই মিশ্রিত হবে, আমাদের মনের মানুষ মিষ্টি খেতে খুব ভালোবাসি, মিষ্টিও থাকবে। আর তার সঙ্গে লেখার জন্য
কলমে ফুটি দেওয়া হচ্ছে, কারণ নমিতা আরো কবিতা লিখুক, অনেক অনেক কবিতা লিখুক, আমরা চাই। এবার নমিতার হাতে করে তুলে দিচ্ছি। আমি শুধু একটা ছোট্ট কথা বলি, সেটা হচ্ছে যে সত্যি ওই যে প্রিয়াদি বললেন না যে আমরা একটা নাম দিয়েছি, কিন্তু সত্যি কথাই যে উপদেশগুলো মৃত্যুদা দেন এবং আমাদের সঙ্গে হয়তো সবসময় কথা হয়, প্রিয়াদির সঙ্গে হয়, বাট সময় করে উঠতে পারি না, আমাদের দুজনের সময় খুব একদম মানে যেন ইয়ে। তো আরেকটা কথা আছে যে সরস মানুষকে সরস জিনিস দিতে চেষ্টা করলাম, আর আপনার লেখনী এগিয়ে চলুক। সত্যি উনি মন দিয়ে যে জিনিসটা এতটা গভীরে ঢুকে যান, আমি কথা বলে যতটুকু সময় বলেছি খুব মন দিয়ে, কিন্তু আমরা দুজনে কথা বলেছি, শুধু একটুখানি বুঝতে পেরেছি যে বেশ মানে উনি সেই ভেতরে ঢুকে যান, যে কোনো কবিতা বা গল্পের অন্তরে ঢুকে যান। অনেক অনেক ধন্যবাদ, অনেক এগিয়ে চলুক, অনেক শুভেচ্ছা। আমাদের সাহিত্য জগতের একজন নাম করা, বিভিন্ন জায়গায় বিভিন্ন প্রোগ্রামে যে সঞ্চালনা করে আমাদের নমিতা। যাই হোক, আমি মানে ভগবানের কাছে কামনা করি নমিতা সুস্থ ভালো থেকে এইভাবেই সাহিত্য লাইনকে এগিয়ে দিয়ে যাক। ও বেশিরভাগ সময়টা উত্তরবঙ্গে থাকে, পাহাড়ি অঞ্চলে, চা বাগানের ধারে। আমরা দেখলাম একটা জিনিস, খুব মজার জিনিস হলো শিবাশিস বললো আমি ইঞ্জিনিয়ার, কিন্তু লেখা যা ওর হাতে, এখন যে কবিতা লেখে দারুণ কবিতা লিখতে পারে, সেটা আমরা জানি। ও লিখবে না, ও প্রচন্ড ব্যস্ত মানুষ। যাই হোক, এখন আমরা আসবো হচ্ছে আমাদের প্রধান অতিথি নিগমানন্দ হাতে, নিগম মহাশয় হাতে গোলাপ ফুল দিচ্ছে। আমাদের ছোট্ট মানুষ দিদিশা মিলন দেখা দিল, পিয়াদিকেও দিচ্ছে, বাদলকে। ওইখানে তারপর ডান দিকে সুস্মিতা দিদি বসে আছে, ওইখানটায়, সবার হাতে তুলে দাও, সবার হাতে, নাম বলা দরকার, সবার হাতে একটা করে তুলে দাও, এটাই ভালো। আচ্ছা, ততক্ষণ এই যে প্রেরণা এই সুযোগে আমি একটা কবিতা বলে নিই। আজকে লিখেছি কবিতাটা, একটু আধটু লিখি তো। আমার লেখা আজকে চ্যানেল মিশনের সকাল 7টায় করে জসে আমি ছিলাম। যাই হোক, এই প্রেরণা লেখাটাকে নিয়ে, বিপ্লবকে নিয়েই লেখাটা। স্মৃতির দিনগুলো ভেসে আসে কবিতার পাতায় পাতায়, আনন্দ অনুভূতি দুঃখের মেরামতি মনটাকে খুঁজে পেতে চায়। নদীর বয়ে যাওয়া স্রোতের মতো জীবনটা উড়ে ঘুরে যায় ভেসে, মন পড়ে থাকে দিবাকর বেশে, অলিক স্বপ্নেরা যায় আর আসে। হয়তো দেরি হয়ে গেল যেন সব, তবু ভিড় করে আসে আনাচে কানাচে, সাগরের হিল্লোল এখন অতীত, তবু পুরানো ছবিগুলো চোখে নাচে। ছন্দ পছন্দ করে উড়ে আসে ধীরে চার দেয়াল থেকে পৃথিবীর বুকে, নিস্তব্ধ দরজা খুলে যায় অক্লেশে, নবদিশা প্রাণে যায় ছবি এঁকে। আস্থায় ধরে গেছে বিরাট ফাটল, স্মৃতি মেদুরতা অশ্রুসিক্ত হয়ে যায়, জীবনের সায়ান্ন বেলায় হারানো স্মৃতি খুঁজে পায় তার আদরের প্রেরণায়। আজকে সকালে লিখলাম, সেটাই বললাম যে প্রেরণাটা আমার ধাক কেটে গেছে আমার মনেও, এবং আমার পরিবারের পক্ষ থেকে যে বইটা প্রকাশ করেছি আমরা, এরপরে নিগমানন্দ আছেন, নিগমানন্দ দাদা আছেন, তার প্রখ্যাত আনন্দ প্রকাশনী, তার হাত দিয়ে আমি আশা করছি নিত্যদার প্রচুর বই বেরোবে ওখান থেকে। এবারে নিগমানন্দ দাদাকে বলবো কিছু বলার জন্য। নমস্কার, মঞ্চ উপবিষ্ট শ্রদ্ধেয় বিলুন্দা, বাদল এবং
আমার সামনে উপস্থিত সমস্ত সাহিত্যপ্রেমী মানুষ প্রত্যেককে আজকে আনন্দ প্রকাশনার পক্ষ থেকে কৃতজ্ঞতা, শুভেচ্ছা এবং শ্রদ্ধা জানাচ্ছি। আজকে এইরকম একটি বৈজ্ঞানিক অনুষ্ঠানে নিত্যগোপাল দাকে শ্রদ্ধা জানাতে আমরা উপস্থিত হয়েছি। শ্রদ্ধা কিসের শ্রদ্ধা? তার জীবনের একটা হারিয়ে যাওয়া বিষয়কে তিনি সামনে রেখে তার জীবনে চলার পথকে আগাম সুগম করবেন, এটাই আমরা প্রত্যেকে চাই। তাই সবাইকে তিনি এক জায়গায় একত্রিত করতে পেরেছেন, তার জন্য ওনাকেও কৃতজ্ঞতা জানাচ্ছি। আজকে আমরা যে কোনো সাহিত্য চর্চার ক্ষেত্রে, যেটা ওনার বৌমা বলে গেলেন, যে সব কিছুতে ঘুরে ফিরে আমরা সেই রবীন্দ্র ফিরে আসি, সেই রবীন্দ্রনাথ বারবার আমাদের মনে উড়িয়ে দেয়। ওনার জীবনের প্রতিটা প্রেক্ষাপট আপনি দেখবেন যে কত শোক তাপ তাকে বারবার ঘাত প্রতিঘাতে তাকে নিহত করেছে, তাকে উত্তপ্ত করেছে, তাকে ঘাতে ঘাতে তাকে শেষ করে দেওয়ার প্রক্রিয়া চালিয়েছে। তার মধ্যে উনি উঠে দাঁড়িয়ে যে লেখা লিখে গেছেন, আজ মহাসমুদ্রে আমরা সেবার সাঁতার কাটি। কারণ আজকে আমাদের জীবনে কেউই রবীন্দ্রনাথকে পুরো সম্পূর্ণ করতে পারবো না, কিন্তু যতটুকু আমরা পেয়েছি, যতটুকু পাই, সেখানে সেই রবীন্দ্রনাথের শেষ হয়ে যাওয়া থেকে ফিরে আসা, অর্থাৎ একের পর এক মৃত্যু তাকে শোকাহত করছে। আর সেখানে তিনি একের পর এক যে সমস্ত লেখা লিখছেন, সেই লেখা আমাদের মানুষ করতে আমাদের উদ্বুদ্ধ করছে। তো এই জায়গা থেকে আমরা যদি দেখি, তাহলে দেখবো নিত্যগোপাল দা আজকে যে প্রেরণা নিয়ে উঠেছে, যে প্রেরণা তিনি দেখাতে চেয়েছেন, সেটা হলো জীবনের একটা ধাক্কা থেকে তিনি আরেকটা ধাক্কায় পৌঁছতে চাইছেন। অর্থাৎ আমরা একটা ধাক্কা না খেলে নিজেকে আরো উত্তীর্ণ করতে পারি না। সেই উত্তীর্ণ জায়গায় আমি বলবো, আজকে নিত্যগোপাল দা যে প্রক্রিয়া চালাচ্ছেন, যেভাবে লেখালেখি করছেন এবং যেভাবে তার পরিবার তাকে আগলে রেখেছে, তার পরিবার তাকে এত ভালোবাসে, সেখানে মনে হয় নিত্যগোপাল দা অবশ্যই সেটা সার্থকতা লাভ করবে। কারণ রবীন্দ্রনাথ তার জীবনে প্রচুর ঘাত প্রতিঘাত পেয়েছেন, শোকে শোকাহত হয়েছেন, কিন্তু সাপোর্ট পাননি। সাপোর্ট ছিল তার শুধু লেখা আর কলম, এই দুটো নিয়েই ছিলেন তার জীবন। তো সেইখানে তিনি যখন আমাদের নিত্যগোপাল এগুলি পেয়েছেন, আমরা আশা করব আগামী দিনে তিনি আমাদের বাংলা সাহিত্যে অনেক ভালো ভালো লেখা দেবেন এবং আমরা উদ্বুদ্ধ হব। আমরা তার সঙ্গে ছিলাম, আছি, থাকবো, এই বলে সকলকে আবার কৃতজ্ঞতা, শুভেচ্ছা ও শ্রদ্ধা জানাচ্ছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সাহিত্য সংস্কৃতির সঙ্গে থাকুন। নমস্কার। অপূর্ব। নিগমদার বক্তব্য শুনলাম, কিন্তু তার ছোট্ট একটা লাইন শুনলাম না। কিন্তু লাইন কটা শুনলে ভালো লাগতো। হবে কি কিন্তু নিগমদা ছোট হয়ে যায় একটু। আমরা প্রত্যেকেই যখন বলবো সেদিন জানানোর সঙ্গে সঙ্গে একটা করে কবিতা অন্তত বলবো। আজকে ওনার যে বাণী, ওনার বাণী অর্থাৎ আমরা প্রত্যেক তার পুত্র বলে গেলেন, পুত্রবধূ বলে গেলেন, প্রত্যেকে যে কথাগুলো বলে গেলেন, সেই কথাগুলো কিন্তু তার মর্মবাণী। অর্থাৎ প্রত্যেক পিতা ছাতার মতো তার পরিবার, তার সন্তান সবাইকে মাতিয়ে রাখতে চায়, কিন্তু সে যে কত দুঃখের মধ্যে থাকে, কখনো ব্যথা বেদনার মধ্যে থাকে, কখনো আঁচ পেতে দেয় না। এই ছাতাই হলো আমাদের সবচেয়ে বড় প্রাপ্তি। অর্থাৎ পিতা হলো সবচেয়ে বড় ছাতা। এই ছাতা না থাকলে কখনোই তার অনুভূতি, তার অনুভব, মানে পিতার থেকে পিতা যখন আমরা হই, তখন আমরা বুঝতে পারি যে ওই ছাতাটা কত বড় ছিল। ওই ছাতা ছিল বলে আজ আমি আছি, আর সেই ছাতা ছিল বলে আজ আমি প্রেরণা যোগাচ্ছি। এটাই হচ্ছে সর্ববড় প্রাপ্তি। তাই পরবর্তী প্রজন্মের কাছে এই বার্তা পৌঁছে যাক, সবাই ভালো থাক এবং এই ছাতাকে সম্মান দিয়ে, সম্মাননার সাথে তাকে ঊর্ধ্বে তুলে ধরুক, এটাই আমার প্রেরণা। হ্যালো, এরপরে যার কাছে যাবো প্রখ্যাত কবি মিলন কুমার ভৌমিক মহাশয় গেছে।
হ্যাঁ আচ্ছা হ্যাঁ আষাঢ়ের এই বর্ষমুখর দিনে কবি, সাহিত্যিক, গুণীজন সবাই আমার অভিষ্ট একসাথে মনের কথা বলবো পানের ভাষাতে। নিত্যদার সঙ্গে আমার বেশ অনেকদিন আগেই পরিচয় আছেন এবং নিত্যদা কবিতা নিয়ে আমার সঙ্গে খুব চর্চা করেন এবং এই প্রেরণার কথা যখন আমাকে বললেন তখন আমি বললাম যে ঠিক আছে, আপনার সঙ্গে আমার যতটুকু সাহায্য করা করবো। তা ওর প্রতিবেদনের ব্যাপারটাতে আমার সঙ্গে একবার কথা হলো, তারপর আমি একটা স্ক্রিপ্টও লিখলাম। সেই স্ক্রিপ্টটা হয়তো আমাকে পাঠিয়েও দিয়েছিলাম, পরবর্তীকালে এখন সেরকম লেখাও রয়েছে। তা যাই হোক, আমি তো আর সাহিত্যের লোক, আপনাদেরকে আমি কবিতায় শোনাতে ভালোবাসি, কবিতা লিখতে ভালোবাসি। হ্যাঁ, আমি কবিতাই শোনাই। মানুষের হর্ষ, বিষাদ, অনুরাগ, বৈরাগ্য, উল্লাস, নৈরাশ্য এক সূত্রে বাঁধে কবিতা। কবিতা মানুষের দর্পণ, আমার কবিতা মা সারদা। যুগে যুগে ঈশ্বরের দূত আসে পৃথিবীতে, মানুষ ঈশ্বরের বিগ্রহ, পূজিত মাতৃরূপে। হাজারো বছরে ঘনীভূত রূপ, বিশ্ব লোকের দেবতা, জয়রাম পাটির মা সারদা। মানব মানবীর ধর্ম, কর্ম, ভক্তি, মনোমঙ্গল লোকে বিরাজ করা, সকলের উপর সমান ভালোবাসা। মাতৃরূপে বিশ্ব সংসারে দয়াময়ী সারদা। মাতৃদেশে ভগবানের বরপুত্র, জ্বলন্ত অগ্নিশিখা বিবেকানন্দ শিকাগো মহাধর্ম সম্মেলনে বিশ্ব জয় করে ফিরল গিয়ে। বহু চর্চিত ধর্ম ভাটা তথ্য, প্রাকৃতিক বেদ বাক্যের মতো শোনা, অনেক ধর্ম যাজকে বোধগম্য না। আজও সহস্রাধিক ভক্তের ভিড় মায়ের মন্দিরে মন্দিরে। কৃপা প্রার্থী, মুক্ত মনের মানুষ করো বিশ্ববাসী। বাহ, আমাদের এই শহর কলকাতা, তো কলকাতা আমার খুব প্রাণের শহর। তাই কলকাতাকে তো কলকাতা নিয়ে আমাকে লিখতে হবে। তো আমি বেশ কিছুদিন ধরে প্রায় মাসখানেক ধরে আমি সমস্ত জায়গায় ঘুরলাম। ঘুরে ঘুরে আমি কয়েকটা পয়েন্ট নিলাম, যে সে পয়েন্টগুলো নিয়ে আমি কবিতা লিখবো। সেই থেকে আমি বলছি, আমার শহর কলকাতা, এ শহর আমার কলকাতা। কফি হাউসের আড্ডা, বই মেলা, রাজনৈতিক চর্চা, ফুটানো চা। এ শহর আমার কলকাতা, পার্কস্ট্রিটে অক্সফোর্ডের বইয়ের দোকানটা। এ শহর আমার কলকাতা, জলজান্ত প্রতিবাদের মিছিল নগরী। সামাজিক অবক্ষয় মানতে পারে না জাতি, সুভাষ চন্দ্রের উত্তরসূরি। এ শহর আমার কলকাতা, কচি কলা পাতা সবুজ, গোলাপি রঙের শাড়িতে উৎসবে মেতে ওঠা। এ শহর আমার কলকাতা, হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান, হিংসা, বিভাজন নেই স্থান। সর্বজনীন আকাশে বাতাসে মুখরিত, দুর্গাপূজা বাঙালির প্রাণের উৎসব। প্রেম কথা, শুভ বিজয়, কার্নিভাল, নির্বাচন বাঙালির মরণে আড্ডা। বিদেশ থেকে কত বাঙালি ফিরে আসা, অখণ্ড ভারতের প্রিয় শহর লাহোর ও কলকাতা। শিল্পকলা, কবিতা, মানবতাবাদী, ভোজন রসিক ও গল্পের আড্ডায় বিশ্বাস। বার্ধক্যের দিনগুলো কাটবে ভালো, এ শহর আমার কলকাতা। নমস্কার। আচ্ছা, আবার আমি রিক্ত, আমি নিঃস্ব, আমি দেবার কিছু নেই, আছে শুধু ছোট্ট একটা বই উপহার, তাই নিত্যতাকে দিয়ে গেলাম। এটা আমার নিজের লেখা। মিলনদার লেখা বই সাদরে গ্রহণ করছি। অবশ্যই পুরো বইটাকে আমি পড়ে এটা পড়তেই হবে। এবারে আমরা আসল জায়গায় যেতে চাই, ছিল যার জন্য এই অনুষ্ঠান, ছিল পুস্তক প্রকাশ। এই প্রেরণা বইটি প্রকাশ করছেন কবি নিত্যগোপাল চক্রবর্তী মহাশয়। কাইন্ডলি সাইলেন্ট করুন। ডিস্টার্ব করছি। চারিদিকে বাকেট আছে, যারা গ্লাস খাবেন ওই বাকেটগুলো চারিদিকে বাকেট আছে। হ্যাঁ, একটা জায়গায় রাখা আছে, ওগুলো ওইখানেই করা ভালো। আচ্ছা, আমরা নিত্যদা আসুন, নিগমনদা, মিলনদা, আপনারা দুজন উঠে আসুন। আপনারাই তো আমাদের আসল প্রেরণা। আমরা প্রিয়াদি কাছে এসো।
নমিতা এসব এই তো বৌদি এসে গেছে। আমার মাতৃসমা, আমার বড় বৌদি, যাই হোক গাড়ির বিভ্রাটের কারণে এতক্ষণে উপস্থিত হতে পারেনি। আমার ফ্যামিলি আরও কিছু লোক, আমি এক এক করে পরিচয় করে দিই। এটা আমার বড় বৌদি, বোঝা যাচ্ছে না, অনুপ্রাণাদাতা। বোঝা যাচ্ছে না। আমার সব কাজের অনুপ্রাণাদাতা। এবং সঙ্গে আছে আমার ভাইজি বৈশালী চক্রবর্তী। এ কিন্তু একজন ভালো আবৃত্তিকার। ওরই এই জায়গায় এখানে ওর টোটাল অ্যাঙ্কারিংটা ওরই করার কথা ছিল। ছোট বাচ্চা, তার সঙ্গে গাড়ির বিদ্যার্থ সব মিলিয়ে তাগুলো কাটিয়ে গেছে। যাই হোক, আমি বৌদিকে ডেকে নেবো এখানে বই প্রকাশের অনুষ্ঠানে। বৈশাখীর সঙ্গে অনুষ্ঠান করেছেন, দারুণ সঞ্চালিকা। আপনার দেবলীনা চক্রবর্তী, দেবলীনা অবশ্যই আসতে হবে, শিবাশিসকে অবশ্যই আসতে হবে এখানে। একটু এই সময়টা একটু হাততালিটাই বেশি দরকার। এটা আমাদের একটা বিরাট মুহূর্ত, দারুণ মুহূর্ত। এই মুহূর্তের মধ্যে যেন আমরা প্রতিবাদ থাকতে পারি, প্রতি বছর যেন আমরা একটা করে বই পেতে পারি। আজ এই দিনটাকে মনের খাতায় লিখে রাখো, আমায় পড়বে মনে, কাছে দূরে যেখানেই থাকো। আজ এই দিনটাকে মনের খাতায় লিখে রাখো, আমায় পড়বে মনে, কাছে দূরে যেখানেই থাকো। হো 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 হে 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 হে, আহা হা হা। হাওয়ার গল্প আর পাখিদের গান শুনে শুনে আজ এই ফাল্গুনে দুটি চোখে স্বপ্ন শুধু আঁকো। হাওয়ার গল্প আর পাখিদের গান শুনে শুনে আজ এই ফাল্গুনে দুটি চোখে স্বপ্ন শুধু আঁকো। আজ এই দিনটাকে মনের খাতায় লিখে রাখো, আমায় পড়বে মনে, কাছে দূরে যেখানেই থাকো। হো 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 আহা হা হা, আহা হা হা। সারাদিন বসে নয় থাকি পাশাপাশি, আজ শুধু ভালোবাসাবাসি, শুধু গান আর হাসাহাসি। এসো আজ সারাদিন বসে নয় থাকি পাশাপাশি, আজ শুধু ভালোবাসাবাসি, শুধু গান আর হাসাহাসি।
বর্ষা ওই নেমেছে যে দেখো ফুলে ফুলে, দুটি হাত তুলে আমাকে যে আরো কাছে ডাকো। রঙের বর্ষা ওই নেমেছে যে দেখো ফুলে ফুলে, দুটি হাত তুলে আমাকে যে আরো কাছে ডাকো। আজ এই দিনটাকে মনের খাতায় লিখে রাখো, আমায় পড়বে মনে কাছে দূরে যেখানেই থাকো। হো 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 হো, আহা হা হা। বহু স্মৃতি বিজড়িত প্রেরণা নামাঙ্কিত কাব্যগ্রন্থটি সর্বসমক্ষে আনুষ্ঠানিক প্রকাশনার সাথে সাথে মনোমুগ্ধকর সমগ্র অনুষ্ঠানটির প্রথম পর্বের প্রাণবন্ত উপস্থাপনখানি এখানেই শেষ হলো। অনুষ্ঠানটির সামগ্রিক সঞ্চালনার দায়িত্বে ছিলেন বন্ধুবর শ্রীযুক্ত পার্থ ব্যানার্জি। চিত্রগ্রহণ ও উপস্থাপনে ছিলাম আপনাদের সকলের ভালোবাসার শ্যামল কুমার চ্যাটার্জি। উপরে লিখিত আমার ইউটিউব চ্যানেলটির সঙ্গে থেকে প্রতিটি প্রকাশিত উপস্থাপন আপনারা সকলে শেষ পর্যন্ত উপভোগ করুন এবং অবশ্যই মনে করে ইউটিউবের নির্ধারিত কমেন্ট বক্সে আপনাদের সকলের মূল্যবান মতামত লিখে জানাবেন, যা আমার সাবলীল ছন্দে সুদূর প্রসারিত পথে নিষ্ঠার সাথে এগিয়ে চলার জন্য অপরিহার্য। সকলে সুস্থ শরীরে জীবনের প্রতিটি মুহূর্তে সকলকে ভালোবেসে আনন্দে থাকবেন। শুভেচ্ছান্তে আপনাদের সকলের ভালোবাসার চিত্রগ্রাহক ও উপস্থাপক শ্যামল কুমার চ্যাটার্জি। ধন্যবাদ।